ক্ষয় কলা ক্ষয়ে খাই, এত বেশি খেতে নাই। গয় গরু ক্ষয় খাস, কত ঘাস খেতে চাস। উমো বলে কোলা ব্যাং, সারাদিন ঘ্যাং ঘ্যাং। ক খ গ ঘ উমো। মনে আছে সেই খালামণির কথা? কুচবিহারে তার জন্ম। তিনি পল্লীগীতি সম্রাট আব্বাসুদ্দিনের কন্যা। তিনি খুবই ভালো ছাত্রী। তিনি শুধুমাত্র পল্লীগীতি নন, রবীন্দ্রসঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল গীতি কোথায় তার দখল নেই। বুঝতেই পারছেন দর্শক, যে জলে আগুন জ্বলেতে আমি সামিয়া রহমান কার সাথে আছি? ফেরদৌসী রহমান আপা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো? এই তো আমি ভালো আছি। কিন্তু আপা, আপনার সম্পর্কে পড়াশোনা করতে যে আমি দেখলাম যে আপনার যে কত জায়গায় দখল, কত যে অভিজ্ঞতা, কোনটা ছিল আসলে কোনটা দর্শকদেরকে আমরা জানাবো? সামিয়া, তুমি জার্নালিস্ট, আমি জানি। পড়াশোনা একটু বেশি করে ফেলেছো, তাই বলেছো অনেক বেশি আমার সম্পর্কে। আমি একদম বেশি বলিনি। এবং আমি মজার ব্যাপার হলো, আপনি একাধারে নজরুল গীতি পারেন, পল্লীগীতি পারেন, রবীন্দ্রসঙ্গীত পারেন, উচ্চাঙ্গ সঙ্গীত পারেন, সেটি তো একটা দখল আছে। আবার আপনি ভীষণ ভালো ছাত্রী ছিলেন, পড়াশোনায় মানে বিশাল আপনার অর্জন আছে। কোন দিকটা ছেড়ে কোন দিক বলবো, কিন্তু আমি একেবারে ছোটবেলা থেকে আসি আপা। সেই কুচবিহারের জন্ম, এবং আপনার বাবা পল্লীগীতির সম্রাট ছিলেন, 3 ভাই বোন আপনারা ছিলেন, সেখানে বলরামপুরে থাকা, সেখান থেকে এপার বাংলায় চলে আসা, আমি সব গল্প শুনতে চাই। দেখুন শ্রোতারা, দর্শক, সামিয়া কত পড়াশোনা ইতিমধ্যেই করে ফেলেছে। তা আমি যাই বলবো ও বলে ওইটা তো আমি জানতাম, না না, আমি যাই বলবো ওইটা তো আমি জানতাম। তবু আপনাদের জন্য বিশেষ করে, আর সামিয়ার সঙ্গে গল্প করতে করতে বলেই ফেলি আমি যে কীরকম দুষ্টু ছিলাম, নাকি ভীষণ ছিচকাদুনে ছিলাম, সবই বলি, কেমন? আচ্ছা, যেটা তুমি বলছিলে সব রকমের গান আপনি গাইতে পারেন, এটার একটা কারণ কি জানো? আমার আব্বা তো তুমি জানোই যে উনি বলেছো তুমি যে উনি পল্লী সঙ্গীত সম্রাট ছিলেন। তা আব্বা একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন যে উচ্চাঙ্গ সঙ্গীত যদি শেখা যায় তাহলে তার কাছে যে কোনো সঙ্গীতই সোজা। তাই? হ্যাঁ, যেমন ধরো তুমি একটা ভাষা শিখবে, তার তুমি কি শিখবে, মানে তার গ্রামারটা শিখবে, তার ব্যাকরণটা শিখবে, তাহলে তুমি বাক্যগুলো ঠিকমতো বলতে পারবে, তুমি জানবে কি করছো। সেই জন্য ক্লাসিক্যাল মিউজিকটা বা উচ্চাঙ্গ সঙ্গীতটা হচ্ছে ভিত্তি। আচ্ছা আপা, আমি এই প্রসঙ্গে একটা কথা একটু জানতে চাই। আমি শুনেছি আপনি একবার অভিমান করে রবীন্দ্রসঙ্গীতের 2য় পুরস্কার পেয়েছেন, এই জন্য অভিমান করে রবীন্দ্রসঙ্গীত গানই, তাই কি? হ্যাঁ, এটা গল্পটা বলছি আমি তোমাকে। তো সেই জন্য উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাপারটা, যেহেতু আব্বা এত সিরিয়াস ছিলেন, তা আমাদের বলি, কারণ আমাকে আর আব্বাসী ভাইকে শিখতেই হতো। ছোটোবেলার কারোরই উচ্চাঙ্গ সঙ্গীত ভালো লাগার কথা না, ওটা একটু তো কাঠখোট্টা আছেই, কিন্তু না, আমাদের মানে সকালবেলা উঠে আব্বার প্রথম কথা হলো এসব গানটা করবে, সাধনা করবে। আপনাদেরকে একবারে ধরে শেখাতে। আব্বা মানে যতদিন কলকাতায় ছিলাম আব্বার সঙ্গে, মানে কলকাতার পর থেকে আব্বার কাছেই আছে, তার আগে পর্যন্ত কুচবিহারে ছিলাম, ওই গল্প তোমাকে করছি। তো সুতরাং উনি মানে নিজের হাতে গড়ে পিঠে মানুষ করেছেন আমাদের। এবং যে কেউ উচ্চাঙ্গ সঙ্গীতের কথা বলছিলাম, উনি যেহেতু চেয়েছিলেন যে আমার ভিতটা শক্ত হোক, পোক্ত হোক, সেই জন্য উনি উচ্চাঙ্গ সঙ্গীতের দিকে এতটা ঝুঁকেছিলেন। এবং কলকাতা থেকে শুরু করে ঢাকায় এসে পর্যন্ত যত ভালো ভালো ওস্তাদ যাকে যেখানে পেয়েছেন বাড়িতে নিয়ে চলে আসতেন, এসে বলতে মাগো ওনার কাছে শেখো। আপনি কিন্তু অনেক ভাগ্যবতী তাহলে। একদম, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে। কারণ এরকমভাবে বাবা এবং মাও, আমি মার কথাও বলবো, যে দুজনে মিলে যেভাবে যত্ন করে মানুষ করছেন, যেভাবে ধরো পড়াশুনো বলো, গান বাজনা বলো, এটা কিন্তু বাবা মায়ের অনেকটা থাকে, মানে তাদের ছায়াটা থাকে, তাদের শাসনটা থাকে, ভালোবাসাটা থাকে, সব কিছু মিলিয়ে কিন্তু এটা হয়। শুধু শাসন করলে হবে না, এটা আমি বলে রাখছি, আবার খালি আদর করলেও হবে না। তাহলে সেই কুচবিহার আর বলরামপুরের গল্প হ্যাঁ, শুনি। সেইটাই বলছিলাম। কুচবিহারে আমার জন্ম, আমার দাদাবাড়ি বলরামপুর, কুচবিহার থেকে মাত্র 12 মাইল দূরে। তো ওই 12 মাইল দূরে যে ছোট্ট শহরটা কুচবিহার, সেটা একটা অপূর্ব সুন্দর একটা শহর, যেখান থেকে আমাদের বাড়ির বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত সকালবেলা। মানে আকাশ পরিষ্কার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। আর বলরামপুর থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। আর আমার বড় ভাই জাস্টিস মোস্তফা কামাল, যার কথা নিশ্চয়ই শুনেছ, তিনি চিফ জাস্টিস ছিলেন বাংলাদেশে। সেই তখন ছোট ছিল, সে একটা আমার উপর সে লেখা লিখতে গিয়ে লিখেছে যে আমার ছোট্ট বোনটাকে এত আদুরে, যে এত সবার কোলে কোলে ঘুরে বেড়ায়, যে আমি ওকে কোলে করারই কোনো সুযোগ পেতাম না। তো সে লিখেছে যে বলরামপুরে একবার গেছি আমরা বেড়াতে, তো দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে,
তো আমাকে নাকি কোলে করে নিয়ে সেই সুযোগ পেয়েছিল আমাকে কোলে করার, করে নাকি বলেছে, দেখ মির্না, তোকে ওই কাঞ্চনজঙ্ঘার শিখায় তোকে উঠতে হবে। মির্না, আমার ডাক নাম মির্না। তোকে ওই কাঞ্চনজঙ্ঘার মাথায় চূড়ায় উঠতে হবে। তো ওই স্মৃতিটা আসলে তখন বুঝিনি কাঞ্চনজঙ্ঘার চূড়ায় ওঠাটা কি, কিন্তু পরে বুঝলাম যে আমি না, সে নিজেই কাঞ্চনজঙ্ঘার চূড়ায় উঠেছে। সে বাংলাদেশের প্রধান চিফ জাস্টিস হয়েছেন, এর তো সেই জন্যে আমি মনে হয় না কিছু করেছে। আমি তোকে একটুকে বলছিলাম যে আমি বড্ড ফাঁকিবাজ ছিলাম, সেটা পড়াশোনাই বলো, গান বাজনাতেই বলো। ফাঁকিবাজ হয়েই অবস্থা, তাহলে যদি সিরিয়াস হতেন তাহলে কি হতো? তো একটু ফাঁকিবাজ ছিলাম আমি, মানে কি একটু আরামপ্রিয় ছিলাম। আপনার এক ভাইও মারা গেছিল? হ্যাঁ, আমার 3 ভাই। তো বড় ভাই মোস্তফা কামাল, তারপরে হচ্ছে মোস্তফা জামাল, ও নীলু ডাকনাম ছিল। ওইটা দেখতে সবচেয়ে ভালো ছিল, মানে দুধে আলতা রং ছিল তার, আর প্রচণ্ড ভালো গায়ক ছিল। ছোট্টবেলায় মারা গেছে, কিন্তু আমার দাদাজি আর কি ওকে ভীষণ ভালোবাসতো, আর সে সারাক্ষণ গুনগুন করে ভাওয়াইয়া গাইতো, ফান্দে পড়িয়া বগা কান্দেরে। তো হয়তো বেঁচে থাকলে এমন হতো যে আমাদের সবাইকে বলতো তোমরা বিদায় হও। হ্যাঁ, তো ও আমি জন্মাবার ঠিক যুদ্ধের আগেও মারা গেছে। তখন টাইফয়েডের কোনো ওষুধ ছিল না। তারপরে নাচেন আমরা 2 ভাই এক বোন, তারপরে আব্বাসী ভাইয়ের কথা তোমরা সবাই জানো, তারপরে আমি। বোন একা ছিলেন বলে কি আসলে বেশি আদরের ছিলেন? তা তো বলতেই পারো। আর 3টে ভাইয়ের পরে একটা বোন না, স্বাভাবিকভাবে শুধু আব্বা আমার নয়, আমার চাচা ফুপু বা নানা বাড়ি সবাই একটু মিন্না মা এরকম আর কি সবার। তো একটু আহ্লাদে ছিলাম, এবং আহ্লাদে ছিলাম শুধু না, একটু ইয়েও ছিলাম, কি বলে, একটু অভিমানী একটু বেশি ছিলাম। ছিচকাদুনে ছিলামই, মানে কেউ কিছু বললো ঠোঁট ফুলে গেল, চোখ দিয়ে পানি পড়ছে। তা আমার বড় ভাই বলতে, এই মেয়েটার কি হবে, এত অভিমানী, কিন্তু তাহলে কি হবে, আবার কথা শুনতাম সবার। তুমি যদি বলে এটা করতে হবে, ওটা কিন্তু আমি করতাম। সেই দিক থেকে কথা শুনতাম বলে হয়তো তুমি যেটা বলছো যে পড়াশোনা করেছেন, গান বাজনা করেছেন, আব্বা সময়টাকে এমনভাবে ভাগ করে দিয়েছেন যে তোমার এইটুকু গানের সময়, এইটুকু পড়ার সময়, এইটুকু খেলার সময়, খেলতেও তোমাকে হবে। আর যে 47-এ যখন ওপার বাংলা থেকে এখানে চলে আসলেন দেশভাগের সময়, সেই সময় একটু অভিজ্ঞতা। হ্যাঁ, সেই সময় খুব মানে ভালো খারাপ সব মিলে, খারাপটা তখন ওইটুকু ছোট্ট বয়সে, 5-6 বছর বয়সে, ওই সময় দেখেছি মানুষ মারা যাচ্ছে, আর কি চোখের সামনে স্ট্যাবিং দেখছি। তো ওইটার স্মৃতিটা একটু ভোলা কঠিন। যেমন 71-এ দেখেছি, হ্যাঁ, তো ওই 52-তে দেখেছি। এই স্মৃতিগুলো না কোথার জন্য এমনভাবে দাগ কেটে যায় যে ওগুলো মানে ভালো যখন শেষ হয়ে যায়, তখন ভালোটাতে, যেমন আমরা একটা নিজেদের দেশ পেলাম, তখন তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে এলাম। তারপরে ধরো স্বাধীনতার যুদ্ধের পরে আমরা নিজের বাংলাদেশ পেলাম, সব কিছু আছে। কিন্তু যে সময়টা আমরা পার করি, ওই সময়টা, যুদ্ধের সময়টা, ওই সময়টার স্মৃতিগুলো একটা ছোট ছেলে মেয়ের জন্যে, বা একটা 71-এ আমি ধরো জাস্ট ধরো মাস্টার্স পাশ করে ধরো ওরকম একটা সময়, ওইসব স্মৃতিগুলো একটু কষ্টকর, বেশ কষ্টকর। কারণ ওই স্মৃতিগুলো যদি তুমি আমাকে রোমন্থন করতে বলো, তাহলে আমি বলবো প্লিজ সামিয়া ওই কথাগুলো না বলি, না আমি বলছি সামিয়া প্লিজ না বলি ওই কথাগুলো, তাহলে খুব এরকম আর কি। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আপনি কীভাবে কেটেছে আপনার 71, তখন আমি প্রায় মাফ চেয়ে নিই যে এত যন্ত্রণাদায়ক ছিল ওই দিনগুলো। না তারপর 71-এ আমরা মানে সারাক্ষণ ভাবতাম এই যে একটা জিপ এসে আমার দাঁড়াচ্ছে বাড়ির সামনে, ফেরদৌসি চালিয়ে আপু গানা গানে পারেগা। তো এই যে একটা ফিলিং যে এনি টাইম এনিবডি ক্যান এসে আমাকে বলবে চলো তোমার গান করতে যেতে হবে, যখন আমি মানে নিজে অসুস্থ হয়ে পড়ি, ওই 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 স্মৃতিগুলো মাথায় খুব তখন খারাপ লাগে। সেই জন্য ওগুলো আর আমি করতে চাই না, রিপিট করতে চাই না ওই স্মৃতিগুলো। জাস্ট কথার কথা একটা বললাম আর কি। তো এই গেল। তাহলে আপনার সেই ছোটবেলার কথা আবার একটু চলে আসছি, স্টেজ পারফরমেন্স। আমি যতদূর জানি যে 8 বছর বয়সে নাকি এই সময় কি স্টেজ 6 বছর বয়সে আমি বলি কলকাতায় মুসলিম ইনস্টিটিউট হলে গান করেছিলাম। আব্বা হারমোনিয়াম বাজিয়েছিলেন আমার সঙ্গে। না ভয় আমার না একটা মজা কি যেন জানি না, এটা হয়তো আল্লাহর তরফ থেকে, কিংবা যার মানে যেহেতু আব্বাকে সারাক্ষণ দেখছে গাইতে, যে মানে কোনো রকম
ইয়ে না আর কি, যে গান করতে হবে ওরকম কখনো মনে হয়নি জানো। উল্টোটা যদি কোনো ফাংশনে গিয়ে দেখে যে হল ভরেনি বা অত লোক নেই, আমি তো এখানে কি গান গাবো, লোক তো নেই। তো এরকম আর কি, একটা অনেক লোক দেখলে, অনেক বড় অনুষ্ঠান দেখলে আমার ভেতর থেকে একটা ইন্সপিরেশন হতো যে এত লোককে আমি গান শোনাচ্ছি। রেডিওতেও তো বোধহয় 8 বছর বয়সে ঢুকলেন। হ্যাঁ, রেডিওতেও এরকম সময়। আমার পার্টিশনের পরে যখন এলাম ঢাকাতে, তখনই 47-এ, 6-7 বছর বয়স, তখনই ওই তোমার এসব খেলাঘর অনুষ্ঠানে যে নাজিমউদ্দিন রোডের রেডিওতে শুরু করলাম। তখন থেকে গান করা, তারপর তো আস্তে আস্তে যখন 15 বছর বয়স হলো তখন বড়দের অনুষ্ঠানে গাওয়া শুরু করলাম। কিন্তু আসলে 18 বছর বয়স না হলে তোমার অ্যাডাল্ট প্রোগ্রামে করতে দিত না। তা আমার একটা স্পেশাল পারমিশন করে ওরা আমাকে বড়দের অনুষ্ঠানে গাইতে দিত। সমানে গান করছিলেন, তার মাঝখানে কখনো প্রেশারটা পড়েনি যে ম্যাট্রিকে এত অসাধারণ রেজাল্ট বা ইন্টারমিডিয়েটে এত অসাধারণ রেজাল্ট, এগুলো কোনো ইম্প্যাক্ট ফেলেনি গানের কোনো? না, গানের ওপর একটা কি জানো, একটা জিনিস আব্বা ভীষণ স্ট্রেস করতেন, মানে সবসময় বলতেন যে পড়ার সময় পড়া, তোমার পরীক্ষা বলে তুমি শুধু সব কিছু বাদ। আজকাল যেমন আমার একটা একাডেমি যে আব্বাস সঙ্গীত একাডেমি, বাচ্চারা আসে না কেন, মাদের যদি জিজ্ঞেস করি আপা ক্লাস কেজি বেজিতে পড়ে, ওদের পরীক্ষা ছিল। আমি কোন ক্লাসে পড়ে? এই 1-এ পড়ে। ক্লাস 1-এর বাচ্চার পরীক্ষা বলে আপনার বাচ্চাকে গান গাইতে দিচ্ছেন, যে কীরকম কথা। আমার তো যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা, যখন অনার্স পরীক্ষা, তখন আব্বা আমাকে বলতো আব্বা তুলু, আমার আব্বাসী ভাইয়ের ডাক নাম তুলু, তবে তুলু বাবা তুমি মিন্নামাকে নিয়ে যাও, সিনেমা দেখতে যাও। তো সেরকম ছিলাম, ব্যাপারটা এরকম ছিল। কখনো চাপ মনে হয়নি যে আমার এই প্রোগ্রামটা আছে, আমার গান গান গান, আমার এই পরীক্ষাটা আছে, আমার পড়া, এরকম কখনো মনে হয়নি। আপনি তো লন্ডনেও গেছিলেন ট্রিনিটি কলেজে একটা ফেলোশিপ নিয়ে। হ্যাঁ, রাইট। ওটা তো বিয়ের আগেই না, ওটার হ্যাঁ ইউনেস্কো ফেলোশিপটা 63-তে, ওটা বিয়ের আগে গিয়েছিল। বাবা যেতে দিয়েছিলেন একা? তখন আব্বা ছিলেন, আব্বাস 59-এ চলে গেলেন। কামাল ভাই অত খুশি ছিলেন না যে কোথায় যাবে মেয়েটা, এখন বিয়ে শাদী করবে তা না, কোথায় আবার লন্ডন যাচ্ছে পড়াশোনা করতে। কিন্তু মা খুব উৎসাহী ছিলেন। আর আমি বলছি মা একা তো যেতে পারতামই না, তো মাকে বহুত কষ্টে রাজি করালাম। মা বলে আচ্ছা ঠিক আছে চল যাই। প্রথমে কিন্তু স্কলারশিপটা ছিল বম্বেতে। মানে আমি তো উচ্চাঙ্গ সঙ্গীত আরও শিখবো, সেই জন্য আমি ইউনেস্কোকে বললাম যে আমি ইন্ডিয়াতে যেতে চাই, বাড়ি গুলাম আলী খান সাহেবের কাছে গান শিখবো বলে। ওরা বলে ওকে তুমি কথা বলো। ওরা কথা বলেন। তো বাড়ি গুলাম আলী খান সাহেব তখন ব্যস্ত ছিলেন, ওরা বলছে আমি এখন ছাত্রী নিতে পারছি না। তখন আমি খান সাহেব ওস্তাদ আমির খানের কাছে, বিরাট সৌভাগ্য, মানে ওনার কাছে শিখতে পারবো, এটা তো বিরাট ব্যাপার। কিন্তু একটা কষ্টের কথা হলো যে ঠিক টিকিট চলে এসে, কোথায় থাকবো বম্বেতে সমস্ত ঠিক। তখন একটা চিঠি আসলো পাকিস্তান সরকারের কাছ থেকে যে ফেরদৌসি ইউ ক্যান গো টু এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া। হ্যাঁ, বোঝে আমার অবস্থা। তখন ইউনেস্কোকে লিখলাম যে সরি আই কান্ট গো টু ইন্ডিয়া। তখন বলছে ওকে এনি আদার প্লেস, তুমি যাও যেখানে তোমার ইচ্ছে। তখন আমি দেখলাম এই 6 মাসের স্কলারশিপে আমি বিরাট কিছু কোনোখানেই করতে পারবো না। তখন আমি বললাম যে স্টাফ নোটেশনটা শিখি। স্টাফ নোটেশন শিখলে ওটা একটা আমি অ্যাটলিস্ট ওয়েস্টার্ন মিউজিক আমি পড়তে পারবো, ইউ ক্যান রিড ওয়েস্টার্ন মিউজিক। তো ওটা গিয়ে করলাম। দ্যাট ওয়াজ মানে সিরিয়াস কিছু হয়নি, বাট যাই হোক একটা অভিজ্ঞতা হলো। এবং সেই সময়টায় তোমার এডিনবারাতে ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছিল। ওই যেটাই আমি যে একটা এক্সপোজার পেলাম ওখানে, ওইটা পারফর্ম করিনি, বাট এক্সপোজার ওই সেন্সে যে আমি অতগুলো বড় বড় ইহুদি মেনুন থেকে শুরু করে আলী ইকবাল, রফি শঙ্কর, তখনকার ওরা তারপরে তোমার কি সানাই, তারপরে সাউথ ইন্ডিয়ান ডান্সেস, মানে দারুণ একটা আর কি। এরা তো ধরো ইন্ডিয়ান, আমি বললাম সারা পৃথিবীর বেস্ট মিউজিশিয়ানস ওইখানে আসতো। সেইটা যে দেখলাম, আর অপেরা, তারপরে তোমার অর্কেস্ট্রা, এগুলো কনসার্ট, এগুলো দেখার যে একটা অভিজ্ঞতা, ওটা এখন আমার সারা জীবনে মাকে সবসময় নিয়েছি। ওইটা যদি তখন না যদি আমাকে ইউনেস্কো দিত ওই সুযোগটা, তাহলে আমি এইগুলো দেখার মানে সারা জীবন হলেও পারতাম না। ওই যে বললাম আপনি অনেক ভাগ্যবতী। একদম একদম। আপা আমি আসবো, কিন্তু যে জলে আগুন জ্বালাতে আমাকে একটা বিরতি নিতে হবে। বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের প্রিয় ফেরদৌসী আপার কাছে। লোকে বলে প্রেমা
আমি বলি ঝালা, লোকে বলে প্রেম, আমি বলি ঝালা। চমৎকার আপা, চমৎকার। দর্শক দেখছেন যে জলে আগুন জ্বলে, আপনারা তো বুঝতেই পারছেন আমি কার সাথে আছি, এবং আপাকে আসলে জোর করে আমি গান গাওয়ালাম, অনেকটাই জোর করে। আপা, আমি সেই সব গল্পগুলো একটু শুনবো। HMV থেকে রেকর্ড হওয়া, সেটা কোন সময়ের কথা? 1957 সালের দিকে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বিরাট একটা কালচারাল ডেলিগেশন গিয়েছিল পশ্চিম পাকিস্তানে, মানে বিরাট। সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টসরা তখন যারা যারা নাটক করতে শুরু করেছে ইউনিভার্সিটিতে, কার নাম বাদ দেবো, মানে সবাই এখন যারা প্রতিষ্ঠিত সব লোকজনেরা, তারা যাচ্ছে ডেলিগেশনে। তখন মুজিবুর রহমান সাহেব ছিলেন, উনিও কিন্তু কিছুটা ইনভলভ ছিলেন এটাতে। তো বোধহয় বোধহয় শুনেছে যে আব্বাসুদ্দিনের দুটো ছেলে মেয়ে গান করে, তো হয়তো উনিও সাজেস্ট করেছেন যে দেখো ফেরদৌসের আব্বাসীকে পাওয়া যায় নাকি। তা আমরা তো দুই ভাই বোন তো মহানন্দ দাস রওনা হলাম সব বিরাট ডেলিগেশনের সঙ্গে। আমরাই সবচেয়ে পুচকি আর কি দুটো। আমি তখন সবে কলেজে ঢুকেছি। তারপরে তখন আমরা যখন যাই তখন আব্বা HMVকে একটা চিঠি দিয়ে দিল যে সঙ্গে কানাইলাল শীল যাচ্ছে। আব্বা তো কানাইলাল শীলের বহু গান আব্বা রেকর্ড করেছেন, তো কানাইলাল শীল যাচ্ছে, আপনারা যদি পারেন তাহলে আমার ছেলে মেয়ের দুটো করে গান করে নেবেন। তা আমরা তো জানতামও না, গিয়েছি তখন ওটা HMVর লোকরা এসছে যে কোথায় ওনার ছেলে মেয়ের কোথায়। তা আমরা ঠিক আছে, তারপর ওইখানেই বসে কানাই কাকুর কাছে আমি আব্বাসী ভাই দুটো গান শিখে ফেললাম। রেকর্ডিংও হলো, ডেলিগেশনটা যখন কাজ শেষ হলো রেকর্ডিং হলো। তারপর ঢাকায় ফিরে এলাম, তার বোধহয় ধরো মাস 2 পরে আব্বা খুশি, দেখো মাগো রেকর্ড চলে এসছে। ওটা আব্বার কি আনন্দ, তখন তো আব্বা অসুস্থ, সে যে কি আনন্দ আব্বা। আমার তখন বুঝি না, জানো এত ছোট ছিলাম যে ডিস্ক রেকর্ডই বা কি আর HMV বা কি, এগুলো আমার তখনও মাথায়। আপনার মনে হয় না আপনার বাবা যদি না থাকতেন আপনারা এত দূর আসতে পারতেন? আমার মনে হয় না, কেন জানো, কিছু না একটা পুশ দরকার। এবং আমার জীবনে আমি দেখেছি না শুধু পুশ না, যে প্ল্যাটফর্মটা পেয়েছেন বাবার কাছ থেকে, হ্যাঁ সেটা বলতে চাই যে প্ল্যাটফর্মটা তো অবশ্যই অ্যাট দ্য সেম টাইম পুশ। প্ল্যাটফর্মে যে ধরো বলে দেয়াটা, গেলাম আমরা, রেকর্ডিংটা হলো, এবং যে তালিমটা পেয়েছেন ওটা তো প্রথম থেকেই বলছে যে উনি যে নিজে হাতে যে গড়ে পিঠে নিয়েছেন আমাদের দুই ভাই বোনকে, সেটা তো বললাম যে ওস্তাদ রাখা, আমরা কতটুকু শিখছি আমাদের থেকে বেশি আব্বার মনিটরিং হতো যে কতটুকু শিখলে। আর বলতেন যে দেখো মাগো, ওস্তাদের কিন্তু অনেকগুলো ম্যানারিজমস থাকে যেগুলো কখনো তোমরা নেবে না। কেউ গলা কাঁপিয়ে গান করে, কেউ টুথনি কাঁপে না, ম্যানারিজমসগুলো গাওয়াটা তো অবশ্যই ফলো, কিন্তু গাইবার পদ্ধতিটা, গাইবার হয় না অনেকে ওস্তাদদের তুমি দেখো ক্লাসিক্যাল গান যদি শুনে থাকো, অনেক ওদের মুখভঙ্গি এতই খারাপ ছিল তখন। এখন না, এখন সবাই খুব হয়ে গেছে, কনসিয়াস হয়ে গেছে। হ্যাঁ, কারণ এখন তো গান শুধু শোনার না, দেখারও ব্যাপার। তখন কিন্তু তাই ছিল, উচ্চাঙ্গ সঙ্গীত লোকে কেন শুনতে চাইতো না এইগুলোর জন্য। তো ওই আব্বা ওইগুলো পর্যন্ত বলতেন যে কারো তোমরা মুখভঙ্গিগুলো ওগুলো কোনটা নিতে হবে, কোনটা গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে, এই জিনিসগুলো আব্বার কাছ থেকে পেয়েছি। এবং শুধু সেটা না, আপনারা যে প্ল্যাটফর্মটা আপনার বাবা আপনাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে গেছিলেন, এটা আসলে অসাধারণ। তৈরি করে দিয়েছিলেন বলতে গেলে। রেডিওতে ঢুকেছে আব্বার হাত ধরে, রেকর্ডটা তো তুমি এক্ষুনি শুনলে কি হলো। আরেকটা বিষয়, বিটিভিতে আপনার গান দিয়ে প্রথম উদ্বোধনী যাত্রা শুরু হলো। আপনার মনে হয় না আপা এটা আপনার জন্য এটা বিশাল একটা ব্যাপার ছিল, পুরো বাংলাদেশের টেলিভিশন আসলে আপনার গান শুনে? তখন মনে হয়নি, একটু না। আমাকে গাইতে বলেছে মোস্তফা মনোয়ার, কালিম শরাফি চাচা, কিন্তু তোমার গান হবে প্রথম। আর সত্যি কথা বলি না, আমি না খুব কনসিয়াস ছিলাম যে আমার কি হচ্ছে, ভালোটা হচ্ছে কতটা কি, এগুলো ব্যাপারে আমি খুবই এমনকি আমি যখন পশ্চিম পাকিস্তানের ছায়াছবিতে গান গাইতে গেলাম, ওখানকার জার্নালিস্টরা লিখেছে আমার উপরে, আমার আছে পেপার কাটিংগুলো, যে কোনো চিন্তা নাই যে তার একটা গান করতে হচ্ছে, ছায়াছবিতে গাইছে, বা এটা অল্প বয়সী মেয়ের না চাইতে অনেক বেশি পেয়ে গেছিলেন বলে কি আপা এটা হয়েছিল? না, মেবি আমার যেটা মনে হয় যে আমি অত কনসিয়াস ছিলাম না অ্যাবাউট হোয়াট আই ওয়াজ গেটিং, সেটা হতে পারে। অনেকে না আজকাল যেটা হয়, একটা বাচ্চা ধরো কোনো একটা কম্পিটিশানে ফার্স্ট হলো, সে খুব কনসিয়াস হয়ে গেল,
রীতিমতো তার অহংকারের কথা বলছেন আপনি? অহংকারের দিকটা না, মানে সে বুঝতে পারে একটা অ্যাচিভ করলো কিছু। তা আমার ওটা কখনো মনে হয়নি যে আমি একটা কিছু অ্যাচিভ করলাম। গান করতে হচ্ছে করেছে, প্রথম টেলিভিশনের আর্টিস্ট হচ্ছে, কিছুই মনে হয়নি। এতদিন পরে যখন প্রত্যেক বছর যখন ফেরদৌসির ডাক পড়ে সব চ্যানেল থেকে, যে ফেরদৌসি পয়লা প্রথম শিল্পী ছিল, তো এখন মনে হচ্ছে আরে কাজ তো একটা করে ফেলেছিলাম, হিস্ট্রিতে চলে গেছেন। সেটা সত্যি কথা বলতে হিস্ট্রি কিন্তু অনেকগুলোতেই আছে। আপনি বাংলাদেশের প্রথম মহিলা সঙ্গীত পরিচালক, সেটাও একটা হিস্ট্রিতে আছে। একটু এটাও একটা কাকতালীয়। দেখো হঠাৎ ইহতেশাম সাহেব এসে বললেন যে আচ্ছা তার আগে আমি একটু আমার ইয়ের কথাটা বলি, এই প্লেব্যাক সিঙ্গিংয়ের। এটাও একটা মজার। আব্বার খুব শখ ছিল, আব্বা তখন বলতো যে মাগো বম্বেতে লতা মঙ্গেশকর আর পশ্চিম বাংলায় সন্ধ্যা মুখোপাধ্যায়, তুমি ঢাকার হতে পারবে না ফেরদৌসি বেগম? তা আমি না আবার বলছি, এগুলো আমার মাথায় অত খেলতো না। আব্বার স্বপ্ন আব্বার স্বপ্ন। তো এখন ব্যাপার হচ্ছে যে ওটা খানাতুর রহমান সাহেব আব্বাকে এসে বললেন যে আব্বাস ভাই একটা আমার ছবি করছি, ফেরদৌসিকে দিয়ে একটা গান গাবো। আব্বা তো মহানন্দ দাস, ভীষণ খুশি আব্বা, বলে হ্যাঁ নিশ্চয়ই। তার আগে আরেকটা ছবিতে গান গেছেন আসিয়া ছাড়বে, ওটা পরে। হ্যাঁ, তার আগে ওটা করেছিলাম। ওটা তো আব্বা সার্বিক তত্ত্বাবধানে ছিল, আর সমর দাস আর আব্দুল আহাদ সাহেব, ওটা আগে করেছি। তো ছবিটা রিলিজ হচ্ছিল না, এটাই আব্বার দুঃখ যে আমার মেয়েটা গান গাইলো, আমার ছেলেটাও গান গাইলো, কিন্তু ছবিটা রিলিজ হলো না। সেটা অনেক পরে রিলিজ হয়েছে। কারণ খানাতুর রহমান সাহেব যখন বসে বললেন না, বলে হ্যাঁ নিশ্চয়ই গাইবে না কেন, গাইবে। তারপরে তো গান গেলাম, ওটাও একটা ধরো আব্বার জন্য। দিস আর অল আব্বার মাইলস্টোন, আমার কোনো মাইলস্টোন নয়। তারপরে তো অনেক করেছেন আপনি। হ্যাঁ, ওই শুরুর কথাটা বললাম আর কি, আরম্ভটা। তারপরে এই সঙ্গীত পরিচালনা তখন আব্বা, ততদিনে আব্বা চলে গেছেন। তো ইহতেশাম সাহেব এসে চাচা করো। আমি যে চাচা শোনেন, আমি গান করতে পারি না, আমি কখনোই মিউজিক করিনি, আমি জানি না কম্পোজিশন, আমি জানি না, আমি পারবো না। চাচা তুমি দেখো তুমি পারবে। আচ্ছা, এই শুরু হলো, রবিন তোমাকে হেল্প করবে। আচ্ছা, কেন আপনাকে বেছে নেওয়া হয়েছিল? আপনি আব্বাসউদ্দিনের কন্যা বলে, নাকি ওনার কাছে মনে হয়েছিল যে আপনি আসলে কম্পোজিশন ভালো করবেন, আপনি ভালো গান বলে কম্পোজিশনটাও ভালো বুঝেন? এইটা না কঠিন, এটা ওনার মনে কি ছিল আমি বলতে পারবো না। তবে উনি মানে ভদ্রলোক খুব কমার্শিয়াল মাইন্ডেড ছিলেন, এটা এতদিন। বাট তখনও বলতাম, এখনও বলি, কারণ তখন ধরো শাবনামকে নায়িকা বানালেন, শাবানাকে নায়িকা বানালেন একটু একটু করে। তো এরা তো ধরো সবাই নতুন, কিন্তু উনি একটা ওনার ইয়ে ছিল যে নতুনদেরকে একটা স্পেস দেওয়া। হ্যাঁ, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা হলো এটা যে ফেরদৌসি মোটামুটি একটা নাম আছে, হয়তো সঙ্গীত পরিচালনা করে লোকের একটা উৎসাহ হবে যে ফেরদৌসি দেখে কী মিউজিক করলো, এটাও হতে পারে। আমি ওনার মনটা জানি না। তা আমাকে যখন বললেন, আমি স্রেফ না করে দিলাম। তারপর চাচা তুমি বসো না, বসো তুমি, রবিন কিনে তোমার। এই আমাদের ড্রয়িং রুমে বসে আমি আর রবিন আর কবি আজিজুর রহমান সাহেব, উনি গীতিকার ছিলেন। তো এই বসে 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 2-3টে গান তৈরি হলো। তারপরে উনি তো তুমি সবগুলো গাবে চাচা। যে মাথা খারাপ, আমার কণ্ঠে, আমি একটা নায়িকা বা সহনায়িকা, তার কণ্ঠের গানগুলো আমি গাবো, আরেকটা করলে আরেকজন গাবে। তো কাকে গায়ে? আমি আঞ্জুমানার আছে, ফরিদ ইয়াসমিন আছে, ডাকানো হলো তারকে। এই ওদেরকে গান শেখানোর, এই করে করে আমরা ছবি করলাম। সেটা একমত। তারপরে পরবর্তীকালে আমি আবার যখন চান্দা তৈরি হলো, তখন উনি আমাকে চেয়েছিলেন যে আমি রবিনের সঙ্গে কাজ করি। তখন আমার অনার্স পরীক্ষা, তখন আমি অসম্ভব, পড়াটা আমার ততটাই জরুরি। অল্প বয়সে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে গেছিলেন, একেবারে অল্প বয়সে, যেটা বলতে পারো একটা মানুষকে অনেকটা জীবন পার করে অনেক একটা পেতে হয়। সেটা সত্যি কথা। ওটাও যেটা তুমি বললে ভাগ্যবতী, আসলেও আল্লাহ আমাকে কিছুটা যদি বলো ছাপ্পড় ভেড়ে দিয়েছেন, বা কিছুটা তো সাধনার ব্যাপার রয়েছে, এটা তো যদি অস্বীকার করে তাহলে হবে না। একজন জাস্ট এমনিতে উঠতে পারে না, সাধনার ব্যাপারটা ছিল। যার পুষ্যের কথাটা বলেছে তোমাকে, ওটাও ছিল আমার আব্বার তার দিক থেকে। আর এই যে অন্য লোকেরা, যেমন ইহতেশাম সাহেব একটা পুশ দিনে তুমি সঙ্গীত পরিচালনা করো, খানাতুর সাহেব এসে বললেন না তুমি গানটা করো। তারপরে ধরো দোসানি সাহেব এসে বললেন যে চান্দার মিউজিকটা তুমি থাকো। আমি বললাম না, আমি থাকতে পারবো, আমার পড়া আছে। তারপরে ধরো পশ্চিম পাকিস্তানে গেলাম, তখন এই মিউজিক যেটা ধরলো যে আপনি এসছেন যখন রেডিওর প্রোগ্রাম করতে, আমাদের গান কতগুলো করে দিয়ে যান। এই তখন নিসার বাজমি সাহেবের কয়েকটা গান করে দিলাম। এরম করতে করতে ধরো ঝুলি ভরতে থাকলো আর কি। আমি আল্লাহর কাছে শুকর করি এখন এই টার্মে এসে যে আল্লাহর আমার ঝুলি ভরতে থাকলো। তবে আবার বলে যে ফাঁকিবাজ একটু তো ছিলাম।
হয়তো ফাঁকিবাজি না করলে আরো একটু হয়তো বা মানে উন্নত মানের হয়তো হতে পারতাম। সেখানে আমার প্রশ্ন আসলে আপনার কাছে, আপনি ম্যাট্রিকে ফার্স্ট, ইন্টারমিডিয়েটে 12, আপনি এত অল্প বয়সেই এত কাজ করেছেন, সঙ্গীত পরিচালনাও বোধহয় শুরু করেছিলেন অনার্সের সময়। এটা আসলে কারো কল্পনাতেও সম্ভব না। বাবার কাছ থেকে সাপোর্ট, এবং আপনার এখন পর্যন্ত বোধহয় 5,000-এর বেশি গান রেকর্ডও হয়ে আছে নাকি? অনেকগুলো, আমি কখনো গুনিনি। হ্যাঁ, অনেক আছে। আপনার জীবনে আসলে আর কি থাকা দরকার, আর কিসে অসন্তুষ্টি থাকতে পারে? না, ওরকম কিছু নেই সানিয়া, ওরকম কিছু নেই যে আমার কেন এটা হলো না, কেন কোনো ইয়ে নেই। আমি খুব কন্টেন্টেড। আমি এমনিতে আল্লাহর কাছে অনেক শুকর করি। আল্লাহ এমনিতে না চাইতে আমি অনেক কিছু, আমি এরকম না আমি এটা করবো, অনেক খাহিশ আমার কখনোই ছিল না, না কোনো দিক থেকে না। মানে অ্যাচিভমেন্টস বলো, ফিনান্সিয়াল বলো, বা আমার আদতে ওরকম কখনো খাহিশ, যেটা এসছে আপসে আপ এসছে, সেটাতে আমি ভাগ্যবতী। আপনার সাথে কপাল ঘষতে হবে। ওই গল্পটা কিন্তু আমরা বলিনি দর্শকদেরকে, কেন রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দিয়েছিলেন অভিমান সেটা খুব করে। মজার গল্প জানো, সেটা সত্যি কষ্টেরও আবার মজারও। আবার যেটা বললাম অভিমানী বললাম ওইটা। আর আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, আমি আর ফাহমিদা। তো ফাহমিদা তো খুবই ভালো রবীন্দ্রসঙ্গীত গায়ও এখনও গায়। তো আমাদের এখন কম্পিটিশন সাধারণত আমি যেতে চাইতাম না, কারণ ততদিনে আমি তো রেডিওতে একটা প্রতিষ্ঠিত শিল্পী মোটামুটি, ফাহমিদাও তখনও। কিন্তু না, নিয়ম ছিল যে ইডেন গার্লস কলেজে হলে কী হবে, তোমাকে কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে। ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটির কম্পিটিশনে করতে গেছি। তখন আমি জানি যে আর তার আগে ওই তোমার ঢাকার বাইরে যেসব মিউজিক কম্পিটিশন হতো, যেমন খুলনা, তারপরে যেসব ইয়েগুলো ছিল, মানে বেশিরভাগ হিন্দু অধ্যুষিত এলাকাগুলো ছিল, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, এসব জায়গায় কিন্তু খুব প্রতি বছর কম্পিটিশন হতো। তা আব্বা মানে ইনভেরিয়েবলি এই কম্পিটিশনগুলোতে নাম দিত আমার, যেতাম, সবখানে ফার্স্ট হতাম। সে তোমার কীর্তনই বলো, চাই কি কাওয়ালি বলো, চাই কি অন্য সবগুলোতে বাদ দিতে, মানে কীর্তন কাওয়ালিও বাদ যায়নি। পেতাম। তো আমার তো একটু তো এরকম ছিল যে আরে এটা অহংকার না, রবীন্দ্রসঙ্গীত ফার্স্ট হতাম, তা হবো না, এটা কোনো কাজের কথা। কিন্তু এইখানে খেয়ে একটু ধাক্কা খেলাম। ইউনিভার্সিটিতে যখন করতে গেলাম তখন আচ্ছা ছিল তো পড়ছে ফার্স্ট অন্যগুলোতে কিন্তু আমি সব ফার্স্ট। রবীন্দ্রসঙ্গীতে যে ফার্স্ট ফাহমিদা খাতুন, দ্বিতীয় ফেরদৌসী বেগম। এই যে আমি একদম অভিমানটা আমার হলো। তারপরে থেকে সত্যি রবীন্দ্র গাইতাম না তা না, তারপরে আমি বসে এত রবীন্দ্রসঙ্গীত শিখেছি। কোনো করেনি, উনি রেডিওতে যখন শিখেছেন, কিন্তু বাইরে খুব বেশি রবীন্দ্রসঙ্গীত নিয়ে ওরকম করে গাইনি। কারণ আমার একটা সবসময় ধারণা যে রবীন্দ্রসঙ্গীতের এখন যেটা ধারণাটা ভুল প্রতিপন্ন হয়েছে, আমার একটা ধারণা যে রবীন্দ্রসঙ্গীত যারা গায় তাদের একটা আলাদা স্টাইল অফ সিঙ্গিং আছে আর কি। এখন তা না, এক্স্যাক্টলি। তখন ওই রাবীন্দ্রিক স্টাইলটা ফলো করলে সে ভালো গায়িকা। কিন্তু এখন দেখো যারা আধুনিক শিল্পীরা কিন্তু দেদার রবীন্দ্রসঙ্গীত গেয়ে যাচ্ছে। এবং এখন যদি আমার গলাটা ঠিক থাকতো, আমি সত্যি বলছি আমি রবীন্দ্রসঙ্গীতের সিডি বের করতাম। এবং শুধু তাই না, যেগুলো রাগভিত্তিক রবীন্দ্রসঙ্গীত, যেগুলো রাগের উপরে টপ্পা, তারপরে তোমার ধ্রুপদ, এই অঙ্গের গানগুলো, খেয়াল অঙ্গের গান, ভাঙা খেয়াল, এগুলো আমি করতাম। কারণ যেহেতু আমার ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, অ্যাট দ্য সেম টাইম যেহেতু ওই রাবীন্দ্রিক এটা ভেঙে গেছে, সুতরাং আমি করতাম এখন। কিন্তু দক্ষতাটা তো আপনার আছে। আপা, আমি একটু ওই বিটিভির এসো গান শিখি প্রসঙ্গে আসতে চাই, কারণ আপনি এই অনুষ্ঠানটি দিয়ে সবার খালামণি হয়ে গেছিলেন। যদিও অনুষ্ঠানটির নাম প্রথমে অন্য একটি নাম ছিল, সেই সঙ্গীত শিক্ষার আসর। সবচেয়ে মজা কি জানো, ওই 24 তারিখে শুরু হলো তোমার বিটিভির প্রথম অনুষ্ঠান, 27 তারিখেই ছিল সঙ্গীত শিক্ষার আসর। ওটাও একটা ওই যেটা বললাম পুষার জবরদস্তি, এটাও ঠিক। তাই এতদিনে যে 50 সেই কথা বলছে যে কোনোটাই করতে চাইনি, সব কিছু করেছি, কিছুতেই করবো না। মন্টু ভাই আর কলিম চাচা, মিনা করো তুমি, দেখো তোমার এই অনুষ্ঠানটা ভালো লাগবে তোমার করতে। আমি জানি না ভালো লাগবে নাকি, আমি পারবো না, আমি গান শিখছি মোটে, আমি নিজেই শিক্ষার্থী নি, আমাকে কেন বলছেন গান শেখাতে? বলে তুমি করে দেখো। এখন তুমি জিজ্ঞেস করো কেন আপনাকে বলেছিল, এর আমি কোনো উত্তর দিতে পারবো না। হয়তো ভেবেছিলেন ও কথা বলতে পারবে ঠিক মতো, বাচ্চাদের সঙ্গে ডিল করতে পারবে, হয়তো ভেবেছিলেন, আই ডোন্ট নো। আর যাই হোক, তো শুরু যখন হলো, কথা ছিল কয়েক মাস করে এটা বন্ধ হয়ে যাবে, 2 বছর চললো অনুষ্ঠান এক নাগারে। তাও আবার কি, তখন তো রেকর্ডিং ছিল না, মানে ঠিক লাইভ শনিবার অতটার সময় গিয়ে 10 মিনিট আগে গিয়ে সব বাচ্চা কাচ্চা করতে হতো। তো সেই প্রোগ্রাম 2 বছর চালানোর পরে কিছুদিন
বন্ধ হলো, আবার শুরু হলো। তখন ওই সঙ্গীত শিক্ষার আসরই ছিল, তখন আবার আমি আর আজাদ রহমান সাহেব একসঙ্গে করতাম। তারপরে মাঝখানে আবার আমি অফ হয়ে গেলাম, তখন কালিম শরাফি চাচা কিছুদিন করলেন, খান আতর রহমান সাহেব কিছুদিন করলেন, তারপরে ফিরোজা আপা কিছুদিন করলেন, আবার ফেরদৌসী বেগম। তারপরে তো ফেরদৌসী বেগম থাকতে থাকতে ওটা আমি বললাম নেক্সট টাইম যখন করলাম আমি বলছি এটা নাম বদলে এসো গান শিখি। সেই যে এসো গান শিখি হলো, এখন পর্যন্ত চলছে। এবং একটা পর্যায়ে আমি ওই তোমার মিঠু মন্টিকে আনলাম। তখন আমি যখন হ্যাঁ একদম, আমি তো লন্ডনে বিয়ের পরে কিছুদিন লন্ডনে থাকলাম বছরখানেক তখন, এবং পরে যখন অস্ট্রেলিয়াতে গেলাম, দু জায়গাতে দেখলাম যে বাচ্চাদের যেসব এডুকেশনাল প্রোগ্রামস হয় সেগুলো তো পাপেটস মাপেটস এগুলো ইউজ করে, ফলে বাচ্চাদের ইন্টারেস্টটা আসে আর ওরা অনেক ইজিলি শেখে। তো ওইটা মাথায় ঘুরছিল আমি কোথায় পাই। লন্ডন থেকে এসে তো অনেক মনে মনে খুঁজছিলাম যে মন্টু ভাইকে বলবো দেবে নাকি। তারপরে অস্ট্রেলিয়া থেকে এসে না, তা আমার এক বান্ধবী ছিলেন বিদেশি, মিসেস সিলভিয়া মুর্তাজা, তো উনি আমার কাছে প্রায় আসতেন। হঠাৎ কথার কথা আমি বললাম যে কথা বলছে আই উইশ আই কুড গেট টু পাপেট, বলে ও ফিরদৌসী আমি তো পাপেটিয়ারিং করি। তা আমি তো মানে চাঁদ পেলাম হাতে। উনি আমার ঠিক আছে তুমি কী চাও? আমি তো দুটো পাপেট চাই, তুমি বলো কি। তো ও বলে আমি তোমাকে দুটো পাপেটস দিচ্ছি, মিঠু আর মন্টি। তা বলতে উনি বলছে যে আমি হ্যান্ডেল করবো, তুমি গলা ঠিক করো কাকা। আমি তো উনি ইংলিশ বলতেন, তো বলছে তুমি কাকে চাও গলা। তাই আমি বলছি ঠিক আছে, একটা মিঠু রুবায়ত করবে আমার বড় ছেলেটা, আর মন্টি করবে শেখর বলে একটা ছেলে, তুমি জানো নাকি জানি না, নাটক সিনেমা টিনেমা করতো। এই দুজন কি যে জনপ্রিয় হলো আল্লাহ, ওই সময়টা আরো বেশি। তাদের মিসেস মুর্তাজা ওদের জন্য ওই রকম ওদের ডিজাইনে করলো, ড্রেস তৈরি করলো, তোমার টি শার্টস বিক্রি হতে থাকলো, ক্যাপস বিক্রি হতে থাকলো, সব মিঠু মন্টি। তারপরে তো ইতিহাস। আপা আপনার সাথে আরো অনেক গল্প আছে, কিন্তু আমাকে একটা নিয়ম মাফিক বিরতি নিয়ে নিই। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি যে চলে আগুন জ্বলেতে। পদ্মার ঢেউরে ওকি গাড়িয়াল ভাই, কত শত গান আছে পল্লীগীতি সম্রাটের কন্যা ফেরদৌসী রহমানের সাথে। আপা আপনার বাবা তো পল্লীগীতি সম্রাট, আপনাকে কি বলে ডাকবো? সম্রাজ্ঞী? না কিছুই না, তার সম্রাজ্ঞী, সম্রাটের মেয়ে আসলে অনেক সময় কিছুই হয় না জানো না। আপনি তো হতে পেরেছেন, এবং এত অল্প বয়স থেকে এত অ্যাচিভমেন্ট। আপা আমি একটা বিষয় একটু জানতেই চাই, আপনার নিশ্চয়ই অনেক 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 পানি প্রার্থী ছিল। একটা কথা বলি সামিয়া, কতগুলো ছিল আমি জানি না, আদৌ ছিল কিনা তাও জানি না। কেন বলি, আমি না অনেক কিছু ভ্রুক্ষেপ করতাম না জানো। মানে মনে করো তুমি আমার দিকে খুব একটা দৃষ্টিতে তাকিয়ে আছো, মানে একটা অপলক দৃষ্টিতে তাকিয়েছো কথার কথা, আমি এমনভাবে অন্যদিকে তাকিয়ে থাকলাম যে সেই লোক আর কখনো আমার দিকে আরেকবার তাকাবে না। বিকজ বুঝতে পারো তো নাকি ভাইদের অনেক বেশি প্রোটেকশনের মধ্যে ছিল না। ভাইরা প্রোটেকশন অন্য উল্টো আরও। তারা বলতে কাউকে তো একটাকে পছন্দ কর, কাউকে তো পছন্দ করবি। আমি না একটু উদাসীন ছিলাম বলতে পারো। তাই তো মনে হচ্ছে আপা। ভালো উদাসীন ছিলাম, মানে যথেষ্টই উদাসীন ছিলাম যে কাকে আমাকে ভালো লাগছে। আমার কাউকে ভালো লাগেনি যদি বলি আমি মিথ্যে কথা বলবো, বলা হবে আর কি। সেটা আমি বলছি না, ভালো হয়তো আমার লেগেছিল, কিন্তু ওই ভালো লাগা পর্যন্ত, তার বেশি দূর আর এগুতে দেয়নি। তারপরে আমি নিজে একটা নিজের একটা বোধহয় একটা পার্টিশন করেছিলাম এই জন্যে যে আবার আমি বলি যে আমার খালি মনে হতো যে আমাকে কিছু করতে হবে। এই ভালো লাগা, ভালোবাসা, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, এটা আর এটা আব্বা কিন্তু অনেক সময় বলতেন যখন, কারণ ওই যেটা তুমি বললে অনেক প্রপোজালস, এবং আব্বা আব্বা তো মনে করো 59-এ মারা গেলেন, তো আমি ম্যাট্রিক পাস করলাম, আব্বার 57 থেকেই মনে করো প্রপোজাল আসতে থাকলো। তখন আব্বা একটি কথা, কিন্তু আব্বা সব আমাকে খুলে খুলে বলতো, মাগু এই প্রপোজাল এসেছে, কী তুমি বলো, খুব মজা করতে আব্বা। সিএসপি অফিসার করবে, তারপরে আমি কিছুই করবো না। তাহলে ডাক্তার করবে। আচ্ছা সেগুলো তো ধরেন আপনার বিয়ের প্রপোজাল। হ্যাঁ নিশ্চয়ই আপনার সাথে ভালোবাসার সম্পর্কের অনেক প্রপোজাল এসেছিল। আমার সামনে কেউ কখনো বলেনি, সত্যি কথা ভয় পেত একটু বোধহয়। ওই যে বললাম আমি একটা প্রাচীর বোধহয় আমার সামনে সবসময় পেত ছেলেরা। ইউনিভার্সিটিতে আমি বুঝতে পারতাম কাদের লোলুব্ধ দৃষ্টি ছিল, কিন্তু আমি ওই যেটা বললাম
অনেকটা নিজেকে একটু 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 বোধহয় কঠিন একটা এর মধ্যে তাহলে রাখতাম। 66 সালে যে বিয়েটা হলো সেই ক্ষেত্রে কেন পছন্দটা এটা প্রাচীরটা কেন ভাঙলেন? সম্পূর্ণ বাড়ির পছন্দে। আমি তাকে চিনতাম না, আমি জানতাম না, শুধু সারাক্ষণ কানের মধ্যে একটা কথা, বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। ঠিক আছে, বিয়ে করতে কাকে বলে? একে, ঠিক আছে করি। এইরকম একদম এক্স্যাক্টলি এই ব্যাপারটা হয়েছিল। কেউ বিশ্বাস করে না, জানো, কেউ বিশ্বাস করে না। হ্যাঁ, তোমার কাউকে ভালো লাগেনি, তুমি সবাই বলে তো পছন্দ করে বিয়ে করে, রংপুরের ছেলে পছন্দ করে বিয়ে করে, তার নয়। আমি চিনতামই না তাকে, আমি তাকে নামও জীবনে শুনিনি। আপা, আপনার একটু হাঁটতে দিকে আসি। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, আপনার দুটো ছেলে আছে, হ্যাঁ, তারা দুজনই ঢাকায় তো বোধহয় কেউ থাকে না, থাকে কি? হ্যাঁ, ছোট ছেলেটা আপাতত ঢাকায় আছে, বড় ছেলেটা, আমার ছেলের পর দুজনে এখান থেকে MBA করে ড্যালাসে ওখানে MBA করে ওরা দুজনে ভালো চাকরি করছে। আর ছোট ছেলেটা ও IIT থেকে গ্র্যাজুয়েশন করে, তারপর আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA করে, আবার মস্কোতে PwCতে চাকরি করে, লন্ডনে কিছুদিন কাজ করে, এখন ঢাকায়। তো এইরকম আর কি ওর আপনি জীবনের সব দিক দিয়ে একেবারে পরিপূর্ণ। আপা, আপনার জীবনের চলার পথটা যে তৈরি করে দিয়েছিলেন এবং যার কারণে আসলে আজকে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার বাবা সম্পর্কে বলুন। আব্বা সম্পর্কে বলতে গেলে একটা পুরো প্রোগ্রাম, একটা কেন, তোমার কয়েকটা প্রোগ্রাম, তাহলে তো অনুষ্ঠান, শুধু আব্বার কথা বলতে হবে। এত মানে সব সন্তানদের কাছে বাবার মতো ভালো কেউ নেই। আমরা সবসময় বলি মাই ফাদার ইজ দ্য গ্রেটেস্ট, না? কিন্তু আমি আমার বাবার সম্পর্কে বলতে চাই যে হি ওয়াজ দ্য বেস্ট ফ্রেন্ড। একজন ভালো বন্ধু যদি পেতে হয়, মানে পাওয়া যায়, তাহলে আমার আব্বাকে পেতে হতো। শুধু আমার জন্যে না, সবার কাছে, নিজের ভাই বোনদের কাছে, নিজের মা বাবাদের কাছে, আর সন্তানদের কাছে তো বটে। আমার বড় ভাইও হয়তো একই কথা বলবে, আব্বাসের ভাইও একই কথা বলবে যে আমার সবচেয়ে বড় বন্ধু আব্বা। আমি এখনও বলি, এত লোকের সঙ্গে তো মিশলাম, তাই না? কিন্তু এখনও আমি মনে করি যদি কোনো কিছু মিস করি, তাহলে আমার আব্বার বন্ধুত্বটাকে মিস করি। তোমাকে একটু আগে বলছিলাম নাকি যে বিয়ের ব্যাপারে যত প্রপোজাল আসতো, সব আব্বা ফার্স্ট থিং আমাকে বলতো। কেন? একটা বাবা হয়ে না বললেও তো পারতো যে এই চিঠিগুলো আসতো, সব বলতো। আজ আমার যত প্রেমপত্র আসতো, সব আমি ফার্স্ট থিং আব্বাকে দেখাতাম। কাউকে সব আমি বলে, এই যে আব্বা খুলে দেখো, এগুলো কী বলছে, আজে বাজে কথা লিখছে। তা আব্বা হাসতো, দেখে মাগো দেখাও, মানে জাস্ট অ্যাজ ইফ একটা বন্ধু হলে যেরকম হয়, মানে বাবা না, দেখি আরে মজার কথা, আমার মাগো দেখো এই জায়গাটা কি মজার কথা লিখেছে, এইরকম বন্ধু ছিল। তাই সেই বন্ধুটাতে পরবর্তীকালে মার দিকে ঝুঁকলো। মাও আমার পরম বন্ধু, পরের দিকে আব্বাকে হারিয়ে মার দিকে ঝুঁকলাম। তা সত্যি কথা বলতে কি, মা বাবা দুজনেই এরকম মা বাবা পাওয়া মানে দুষ্কর আমার মনে হয়, একদম বিরাট ভাগ্যের। তুমি বললেন না আপনি ভাগ্যবতী, আমাকে বোধহয় সত্যি আল্লাহ সব দিক থেকে, আমার সন্তানদের কথা যদি বলি, আমার স্বামীর কথা যদি বলি, আমার আর অন্যান্য আত্মীয় স্বজনদের কথা যদি বলি, সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত মানে কি বলবো, যে তাদের কাছে এত পেয়েছি, সম্মানও বলতে পেয়েছি, সেটা আমার বিরাট ভাগ্য। আপনার একাডেমি কেমন চলছে? চলছে আলহামদুলিল্লাহ, চলে যাচ্ছে। আরেকটু ভালো চললে আরেকটু খুশি হতাম। মানে কি, যদি নিজের একটা জায়গা হতো যেটা বলতে পারে যেটা আব্বাস সঙ্গীত একাডেমির বিল্ডিং, তাহলে খুব খুশি হতাম। এখন আমি ভাড়া বাড়িতে কাজ করি, কিন্তু তারপরে বাচ্চাগুলো যখন আসে আমি অনেক দুঃখ ভুলে যাই, অনেক কষ্ট ভুলে যাই, ওদের হাসি মুখে দেখলে আমার ভালো লাগে। এখন যারা গান গাইছে আপা, তাদের গান শুনেন? হ্যাঁ, কিছু একদম শুনি না তা না, তোমাকে বলছিলাম বোধহয় যে যেটা আমি মনে করি যে খুব ভালো ভালো কণ্ঠ আছে, খুবই ভালো ভালো কণ্ঠ, খুবই চমৎকার তাদের শোম্যানশিপ সব, কিন্তু আরেকটু যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে সাধনা। হ্যাঁ, একটু তৈরি পোক্ত হয়ে তারপরে যদি মাঠে নামে, তাহলে ওইটা একটু পার্মানেন্ট হয়, আর একটু বেশি দিন থাকতে পারে। আমরা এই 60, আমি তো মনে করো 70 বছর, এখন যদিও গাইছি না 4-5 বছর, কিন্তু ধরো 65 বছর মনে করে গেয়েছি। তো এই বাচ্চাগুলো 65 বছর গাইতে পারবে না, তারা 2-4 বছর খুব নাম করছে, আমরা ওর নাম বলছি, এত সব চ্যানেলে ওকে দেখছি, কয়েকদিন পরে সে হারিয়ে যাচ্ছে। কেন? এটা খুব কষ্টের কথা। কিন্তু আমার কষ্ট হয় যখন দেখি ওই মেয়েটা বা ওই ছেলেটা আগের মতো আর নেই, তার ওই স্ট্যান্ডার্ডটা ফল করছে, তখন ভীষণ কষ্ট হয়, খুবই কষ্ট হয় আমার। তখন আমি মনে করি যে আরেকটু যদি সাধনা করতো, আরেকটু যদি উচ্চাঙ্গ সঙ্গীত শিখতো, বা যে কাজটা শিখছে আরেকটু যদি নিষ্ঠার সঙ্গে করতো, বা মা বাবা যদি আরেকটু, আমরা যেরকম পুষ্পেশরা যেত, তাহলে
আমরা আরও অনেক ভালো ভালো শিল্পী আপা, পেতাম। আপনি শিক্ষাগত জীবনে সফল ছিলেন, আপনার ক্যারিয়ারের দিক থেকে সফল হয়েছেন, আপনি প্রচুর সম্মান পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন, শ্রদ্ধা পেয়েছেন, ফ্যামিলি লাইফে আপনি খুব হ্যাপি। আর কি চাওয়ার আছে? দেশটা যদি আরেকটু সুন্দর হতো, আরেকটু শান্তির হতো, আর মানুষগুলো আরেকটু সুখে থাকতো। আর এটাই তো মানে দেশের লোকগুলো যদি একটু শান্তিতে থাকতো, আর আমরা যদি বলতে পারতাম যে না আমরা একটা উন্নত দেশ, আমাদের সবাই মোটামুটি খেয়ে পড়ে আছে, কারো কোনো রাস্তায় যদি কোনো ভিখিরি না দেখি, ছোট ছোট বাচ্চারা ফুল বিক্রি করতে যখন দেখি কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, দৌড়ে আসে, হ্যাঁ রে তুই সিনসোস, হ্যাঁ তো খালামণি যে গান করেন না মিঠু মন্ত্রে লইয়া, হ্যাঁ সেই খালামণি। তখন কীরকম লাগে বলো? তখন মনে এই বাচ্চাগুলো তো আমার কাছে বসে গান শেখার কথা, সে তার না করে সে ফুল বিক্রি করছে। এই জিনিসগুলো খুব মনকে কষ্ট দেয় জানো। এছাড়া কিন্তু আর যদি বলে হ্যাঁ আমার পার্সোনাল কিনস আমার অনেক, আমার কোনো আর চাওয়ার নেই আল্লাহর কাছে, কিন্তু যদি দেশটা আর একটু সবাই যদি আমার মতো বলতে পারতো হ্যাঁ আমি সুখী, আমার দুবেলা দুটো ভালো খেতে পারি, আমার বাচ্চারা ভালো স্কুলে যেতে পারছে, এটা হলে। অনেক ধন্যবাদ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। যে জলে আগুন জ্বলেতে আপনি এতক্ষণ সময় দিয়েছেন, এবং দর্শক, তিনি বড়ই ভাগ্যবতী নারী। বাবার কাছ থেকে, বাবা থেকে এতদূর আসলে টেনে নিয়ে এসছেন, বাবার কাছ থেকে সাধনা পেয়েছেন, সুর পেয়েছেন, চেষ্টাটা অবশ্যই পেয়েছেন। তিনি নিজের সম্মান পেয়েছেন, মানুষকে সম্মানও করেন, এবং তিনি চান বাংলাদেশের প্রতিটি মানুষ ভালো থাকুক, সুখী থাকুক, তারই মতো। আজকের মতো শেষ করছি। যে জলে আগুন জ্বলে, সবাইকে ধন্যবাদ।